শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পরে একটির পর একটি মাস্টার স্ট্রোক দিয়ে যাচ্ছেন। যে আরজি কর নিয়ে পুরো ভারতবর্ষে আন্দোলন হয়েছিল, সেই ঘটনার হাল ধরলেন শুভেন্দু অধিকারী নিজেই। তিনি প্রমিস করেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে এই কেস আমি রিওপেনিং করব। শুধু তাই নয়, আমরা অভয়ার মাকে চোখের জল ফেলতে ফেলতে প্রচার করতেও দেখেছি। যে সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ওই দিন তদন্তকে প্রভাবিত করবার অভিযোগ উঠেছিল, তাদের প্রত্যেককেই আজকে সরাসরি সাসপেন্ড করলেন শুভেন্দুবাবু। ভাবতে অবাক লাগে, এই সাসপেন্ডেড অফিসারদের মধ্যে একজন মহিলা অফিসারও রয়েছেন। আপনারা প্রথমে ভিডিওটি দেখুন যে শুভেন্দুবাবু কি বলছেন আজকে, তারপর আমি পুরোটাই বিশ্লেষণ করে দিচ্ছি। আমরা আজকে তিনজন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো দুজন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই তিনজনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে এবং উইদিন স্টিপুলেটেড টাইম টু টাইম সেই রিপোর্ট আসবে, যেটা প্রেসকে বলার বলবো, যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হবে এবং যেটা আমাদের যেহেতু ইউনিয়ন ক্যাডার, যেটা আমাদের ইউনিয়ন ক্যাডার ওনার যে কন্ট্রোলিং অথরিটি, সেখানে জানানোটা আমরা জানাবো। টাকা দিয়ে কি সত্যি বিচার কেনা যায়, নাকি বিচারের কণ্ঠরোধ করতেই ছড়িয়ে দেওয়া হয়েছিল মিথ্যে তথ্য আর বিভ্রান্তি? নমস্কার বন্ধুরা, আরজি করের সেই নৃশংস ঘটনার পর কেটে গেছে বেশ কিছু সময়। দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়, সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন অভয়ার ন্যায় বিচারের দাবিতে। আর ঠিক এই আবহেই পশ্চিমবঙ্গ রাজনীতি এবং পুলিশ প্রশাসনের অন্দরে ঘটে গেল এক মস্ত বড় বিস্ফোরণ। তদন্তে চরম গাফিলতি, বিভ্রান্তি ছড়ানো এবং খোদ নিহত পরিবারকে বেআইনিভাবে অর্থ সাহায্য করবার মতো গুরুতর অভিযোগে একসাথে সাসপেন্ড করা হলো তিনজন অত্যন্ত প্রভাবশালী আইপিএস অফিসারকে, যাদের মধ্যে রয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। কিন্তু প্রশ্ন হলো, এই পদক্ষেপ কি সত্যি ন্যায় বিচারের উদ্দেশ্যে একটা বড় জয়, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো প্রশাসনিক ও রাজনৈতিক বাধ্যবাধকতা? কেন এই তিন অফিসারকেই বেছে নেওয়া হলো? চলুন আজকে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তথ্য ও প্রমাণের ভিত্তি করে পুরো বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করব। বন্ধুরা, এবার আমরা এই পুরো ঘটনাটির একদম গভীরে যাব এবং বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে এবং কোন পটভূমিতে এই নাটকীয় মোড় এলো। ঘটনাটি ঘটেছে হাওড়ায় আয়োজিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে, আর সেখানে এই বড় ঘোষণাটি আর কেউ নন, খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু নিজেই করেছেন। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসনিক রদবদল ও আইনগত নিয়ম মেনেই এই তিনজন হেভিওয়েট আইপিএস অফিসারের বিরুদ্ধে এই চরম ও নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হলো। চলুন প্রথমে এই তিন অফিসারের পরিচয় এবং এই কেসে তাদের ভূমিকাটা একটু ভালো করে বুঝে নেওয়া যাক। প্রথমে বলি শ্রী বিনীত গোয়েল। আরজি কর কাণ্ড যখন ঘটে, তখন এই বিনীত গোয়েল ছিলেন কলকাতার পুলিশের সর্বোচ্চ পদে, অর্থাৎ পুলিশ কমিশনার। ঘটনা শুরু থেকেই তদন্তের প্রক্রিয়া, ক্রাইম সিন সুরক্ষিত রাখা এবং আন্দোলনকারী চিকিৎসকদের সাথে ডিল করবার ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে দেশ জুড়ে তীব্র সমালোচনা হয়েছিল। পরবর্তীতে তাঁকে সিপি পদ থেকে সরিয়ে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এডিজি পদে নিয়োগ করা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার এবার তাঁকে সরাসরি সাসপেন্ড করল। প্রশাসনের সর্বোচ্চ স্তরের একজন অফিসারের এই পরিণতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীমতী ইন্দিরা মুখোপাধ্যায়, ইনিও হলেন আইপিএস। তদন্তের শুরুর দিকে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট এর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এই নারী আইপিএস অফিসার। তার বিরুদ্ধে মূল অভিযোগ হলো, তদন্তের প্রথমার্ধে এমন কিছু ল্যাপসেস বা গাফিলতি থেকে গিয়েছিল যা গোটা কেসের মোড় ঘুরিয়ে দিতে পারত। শ্রী অভিষেক গুপ্ত, প্রাক্তন ডিসি নর্থ কলকাতার। ঘটনার সময় আরজি কর হাসপাতালে যে জোনের অধীনে ছিল, শ্রী অভিষেক গুপ্ত ছিলেন সেখানকার ডিসি নর্থ। ক্রাইম সিন প্রোটেক্ট করা এবং ঘটনার ঠিক পরপরই নিহতের পরিবারের সাথে প্রথম যে প্রশাসনিক যোগাযোগ তৈরি হয়েছিল, তার কেন্দ্রে ছিলেন এই অফিসার। তার বিরুদ্ধে গোটা পরিবারকে টাকা অফার করবার মতো মারাত্মক অভিযোগ সবথেকে বেশি জোরালো হয়েছিল। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই সাসপেনশন মানে কি চাকরি থেকে বরখাস্ত, বা এর পরের আইনি প্রক্রিয়াটা ঠিক কী? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্যে পরিষ্কার করে দিয়েছেন যে এটি কেবল একটি সাময়িক সাসপেনশন নয়, এর পাশাপাশি অল ইন্ডিয়া সার্ভিসেস বা ক্যাডার রুলস অনুযায়ী এই তিনটে অফিসারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ বিভাগীয় তদন্ত শুরু হতে চলেছে। এই প্রক্রিয়া কিছু গুরুত্বপূর্ণ দিক আমাদের বোঝা দরকার। চিফ সেক্রেটারি ও হোম সেক্রেটারির ভূমিকা এই বিষয়ে।
অর্থাৎ এই তদন্তটি কোনো সাধারণ স্তরের পুলিশ অফিসাররা করবেন না। রাজ্যের মুখ্য সচিব অর্থাৎ চিফ সেক্রেটারি এবং স্বরাষ্ট্র সচিব অর্থাৎ হোম সেক্রেটারি এদের সরাসরি তত্ত্বাবধানে এবং স্ক্রুটিনি বা স্ক্রিনিংয়ে কমিটি কাজ করবে। নির্দিষ্ট সময়সীমা এই বিভাগীয় তদন্তের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। নিয়মানুযায়ী এই সময়ের মধ্যে অফিসারদের নিজেদের ডিফেন্স বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াও হবে। কন্ট্রোলিং অথরিটি যেহেতু আইপিএস অফিসাররা অল ইন্ডিয়া সার্ভিসের অংশ, তাই রাজ্য সরকার তাদের সাসপেন্ড করলেও বা তদন্তের রিপোর্ট তৈরি করলেও চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থার জন্য এই রিপোর্ট দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠাতে হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন নিয়ম মেনে সমস্ত কন্ট্রোলিং অথরিটিকে অলরেডি ইনফর্ম করা হয়ে গেছে। বন্ধুরা, এখন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আরজি করের ঘটনার পর যখন চারিদিকে তীব্র ক্ষোভ ছড়াচ্ছিল, তখন বারবার অভিযোগ উঠেছিল যে পুলিশ আসল সত্যিটা লুকোচ্ছে। সুপ্রিম কোর্টেও এই মামলার শুনানির সময় ক্রাইম সিনকে সিকিওর করা এবং এফআইআর দায়ের করার সময় নিয়ে একাধিকবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন আসলে দুটি বড় বার্তা পেতে চলেছে। প্রথমত, তারা জনমানসে এবং আদালতের সামনে এটা প্রমাণ করতে চাইছে যে তদন্তে যারাই ভুল বা গাফিলতি করেছে, প্রশাসন তাদের আড়াল করছে না, যে তারা যত বড় পদেই থাকুক না কেন। দ্বিতীয়ত, ডিসিপ্লিনড ডিপার্টমেন্ট বা পুলিশ বিভাগের ভাবমূর্তি পুনরুদ্ধার করা। কারণ খোদ পুলিশের বিরুদ্ধে যদি প্রমাণ লোপাট বা বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ থাকে, তবে সাধারণ মানুষ আইনের ওপর থেকে ভরসা উঠিয়ে নেবে। এই অফিসারদের বিরুদ্ধে মূল অভিযোগটা ঠিক কী ছিল? বন্ধুরা, এবার আমরা এই পুরো ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অংশে পা রাখছি। একজন আইপিএস অফিসার যিনি দেশের অন্যতম কঠিন পরীক্ষা পাশ করে সংবিধানের শপথ নিয়ে এমন এক মর্যাদাপূর্ণ পদে বসেন, তার বা তাদের বিরুদ্ধে এমন কি মারাত্মক তথ্য প্রমাণ পাওয়া গেল যার জন্য রাজ্য সরকারকে এই চরম নজিরবিহীন পদক্ষেপ নিতে হলো? চলুন রাজ্য সরকারের পক্ষ থেকে সামনে আনা তিনটি মূল অভিযোগের একদম ভেতরে ঢুকে এর আইনি ও সামাজিক প্রভাবগুলোর চুলচেরা বিশ্লেষণ করা যাক। প্রথম অভিযোগ হলো পরিবারকে বেআইনিভাবে অর্থ দেওয়ার চেষ্টা। অর্থাৎ এই অভিযোগটি শুধু প্রশাসনিক ল্যাপস বা গাফিলতি নয়, এটি নৈতিক পরিচিতিরও চরম সীমা। আরজি করের সেই অভয়ার মর্মান্তিক এবং নৃশংস ঘটনার ঠিক পরই খোদ নিহতের মায়ের পক্ষ থেকে একটি অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছিল। তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছিলেন যে মেয়ের দেহ যখন হাসপাতালে পড়েছিল, তখন পুলিশ প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক তাদের টাকা অফার করেছিলেন। একটু ভেবে দেখুন, একজন পরিবার তাদের তরুণী সম্ভাবনাময় ডাক্তার মেয়েকে হারিয়েছে। সেই ভয়াবহ শোকের মুহূর্তে সান্ত্বনা বা আইনি সহায়তার বদলে কেউ যখন টাকার বান্ডিল এগিয়ে দিতে চায়, তখন সমাজের সাধারণ মানুষের মনে কি বার্তা যায় এখান থেকে? রাজ্য সরকারের অভ্যন্তরীণ তদন্তে এটি প্রমাণিত হয়েছে যে এই পদক্ষেপটি সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্য প্রণোদিত ছিল। খোদ মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেছেন যে পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা হয়েছিল। প্রশ্ন উঠেছে, এই টাকা দেওয়ার পেছনে আসল উদ্দেশ্য কী ছিল? এটি কি কোনো বড় অপরাধকে ধামাচাপা দেওয়ার বা তড়িঘড়ি মামলা রক্ষার চেষ্টা? এই একটি মাত্র অভিযোগই খোদ পুলিশ বিভাগের বিশ্বাসযোগ্যতাকে এক ধাক্কায় কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। দ্বিতীয় অভিযোগ হলো বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়ানো। একটি এত বড় এবং আন্তর্জাতিক স্তরে আলোড়ন সৃষ্টি করা অপরাধের ক্ষেত্রে তদন্তের প্রথম 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গোল্ডেন আওয়ার্স বলে গণ্য করা হয়, যেখানে স্বচ্ছতা বজায় রাখার সবথেকে বড় দায়িত্ব ছিল এই অফিসারদের বিরুদ্ধে। তারা খোদ মিডিয়া এবং জনসাধারণের সামনে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছেন। ঘটনার শুরু থেকেই এফআইআর দায়ের করতে দেরি হওয়া, ময়না তদন্তের সময়কাল নিয়ে ধোঁয়াশা এবং ঘটনার পেছনে একজন নাকি একাধিক ব্যক্তি জড়িত, এই নিয়ে পুলিশের তরফ থেকে বারবার বয়ান বদল করা হয়েছিল। এমনকি এমন কিছু ন্যারেটিভ বা গল্প তৈরির চেষ্টা হয়েছিল যা মূল অপরাধ থেকে মানুষের নজর ঘুরিয়ে দেয়। একটি দায়িত্বশীল পদে যখন কোনো ভুল তথ্য বা মিস ইনফরমেশন ছড়ানো হয়, তখন তা শুধু তদন্তকেই ব্যাহত করে না, বরং দেশের সর্বোচ্চ আদালত এবং সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থার তদন্তকেও বিভ্রান্ত করে দিতে পারে। রাজ্য সরকার এটাকে ডিউটি অবলুপ্তি বা কর্তব্যের চরম অবহেলা হিসেবে চিহ্নিত করেছেন। 3 নম্বর অভিযোগ হলো সংবাদ মাধ্যমের সামনে অপেশাদার আচরণ। বন্ধুরা, পুলিশকে বলা হয় সমাজের রক্ষক এবং পুলিশ বিভাগ একটি সম্পূর্ণ ডিসিপ্লিনড ডিপার্টমেন্ট বা শৃঙ্খলাবদ্ধ দপ্তর। কিন্তু আরজিকর কাণ্ডের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একজন নির্দিষ্ট ডিসির আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ এবং ভয়াবহ ব্যবহার নিয়ে রাজ্য সরকারের অন্দরেই তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। একটি জ্বলন্ত সামাজিক ইস্যুতে যখন গোটা রাজ্য ক্ষোভে ফুঁসছে, সংবাদ মাধ্যম যখন সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে কঠিন প্রশ্ন তুলছেন, তখন পুলিশের কাজ হলো অত্যন্ত সংযত, পেশাদার এবং সংবেদনশীল হয়ে আচরণ করা। কিন্তু অভিযোগ উঠছে এই আধিকারিক সাংবাদিকদের প্রশ্নের জবাব অত্যন্ত আক্রমণাত্মক ছিল।
ঔদ্ধত্যপূর্ণও ছিল এবং অপেশাদার মনোভাব প্রদর্শন করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি কলকাতা পুলিশের অফিসিয়াল স্পোকসপারসন বা মুখপাত্র ছিলেন না তখন। এমনকি হোম ডিপার্টমেন্ট বা সেক্রেটারিয়েট থেকেও তাকে সাংবাদিকের সামনে কথা বলার জন্য কোনো লিখিত অনুমতি বা কাগজ দেওয়াও হয়নি। তাহলে প্রশ্ন হলো, কার নির্দেশে তিনি ক্যামেরার সামনে এসে ওই রকম আচরণ করলেন? তিনি কি নিজের অতি উৎসাহে এটা করেছিলেন, নাকি মৌখিকভাবে তাকে কেউ এগিয়ে দিয়েছিল? প্রশাসনের দাবি, এই ধরনের ডেমনস্ট্রেশন বা মনোভাব আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সামগ্রিকভাবে রাজ্যের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এই তিনটি অভিযোগের গভীরতা যদি সত্যি আমরা মেলাই, তবে একটা বিষয় পরিষ্কার, রাজ্য সরকার কেবল ছোটোখাটো কোনো টেকনিক্যাল ভুলের জন্যে এই 3 জন আইপিএসকে সাসপেন্ড করেননি। এই অভিযোগগুলো সরাসরি ক্ষমতার অপব্যবহার, সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করা এবং তদন্ত প্রক্রিয়াকে কলুষিত করবার মতো গুরুতর অপরাধের দিকে ইঙ্গিত করে। কিন্তু এর পেছনে কি আরো বড় কোনো সত্য লুকিয়ে আছে? এই অফিসাররা কি স্রেফ নিজেদের ব্যর্থতা ঢাকতে এই ভুলগুলো করেছিলেন, নাকি কাউকে আড়াল করবার জন্য বা আড়াল করবার মতো কোনো অপরাধমূলক চেষ্টাও করেছিলেন? এই প্রশ্নের উত্তর একমাত্র আগামী দিনে পূর্ণাঙ্গ বিভাগীয় তদন্তই দিতে পারবে। এখানেই আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন তুলব। আপনারা যারা দীর্ঘদিন ধরে এই কেসের আপডেট রেখেছেন, আপনার কি মনে হয় পুলিশের এই মিসহ্যান্ডেলিং বা ভুল পদক্ষেপগুলো কি কেবলই কিছু আধিকারিকের ব্যক্তিগত গাফিলতি ছিল, নাকি এর পেছনে কোনো গভীর প্রশাসনিক চাপ তৈরি করা হয়েছিল? আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতই আলোচনার আসল শক্তি। আমরা যদি বিষয়টিকে একটু ব্যালেন্সড বা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তবে বুঝতে হবে যে এই আইপিএস অফিসাররা হলেন ইন্ডিয়ান ক্যাডারের অন্তর্ভুক্ত। অর্থাৎ রাজ্য সরকার তাদের সাসপেন্ড করলেও, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করলেও চূড়ান্ত নিয়ম মেনে তাদের কন্ট্রোলিং অথরিটি বা কেন্দ্রীয় সংস্থাকেও বিষয়টি অবগত করতে হয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে তদন্তের স্বার্থে এবং পুলিশ বিভাগীয় শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখানে দুটি দিকও রয়েছে। এই কড়া পদক্ষেপ প্রমাণ করে যে প্রশাসনের গাফিলতি বরদাস্ত করা হবে না এবং সত্যের মুখোমুখি হতে তোমরা প্রস্তুত হও। ঘটনাটি এতদিন পরে এই সাসপেনশন কেন? তবে কি জনমানুষের ক্ষোভ এবং আদালতের ক্রমাগত চাপের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো প্রশাসন? এটিও একটি কিন্তু বড় প্রশ্ন। বন্ধুরা, আইপিএস অফিসারদের সাসপেনশন বা বিভাগীয় তদন্ত, এই সব কিছুই হলো প্রশাসনিক প্রক্রিয়ার একটি অংশ। কিন্তু দিন শেষে সাধারণ মানুষের লক্ষ্য একটাই, ওটা হলো ন্যায় বিচার। আরজি করের সেই অভয়া যে নির্মম অত্যাচারের শিকার হয়েছিল, তার পরিবার এবং গোটা সমাজ আজও চাতক পাখির মতো চেয়ে আছে আসল সত্যিটা জানবার জন্য। টাকা দিয়ে কিংবা ভুল তথ্য দিয়ে বা ভুল তথ্য ছড়িয়ে যে সত্যকে ধামাচাপা দেওয়া যায় না, প্রশাসনের এই সাম্প্রতিক পদক্ষেপ হয়তো পরোক্ষভাবেই সেই বার্তা দেয়। তবে আসল বিচার তখনই হবে যখন দোষীরা তাদের চূড়ান্ত শাস্তি পাবে। আপনারা কি মনে করেন এই সাসপেনশনের পর আরজি করের তদন্ত কি এবার সঠিক পথে এগোবে, নাকি এটি কেবল একটি সাময়িক ড্যামেজ কন্ট্রোল? আপনাদের মূল্যবান চিন্তাভাবনা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের তথ্যভিত্তিক ও নিরপেক্ষ বিশ্লেষণ আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।